নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। নজিরবিহীন এক সিদ্ধান্ত এবার কিন্তু নিল মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু আপনারা যদি সামগ্রিক এই পুরো বিষয়টাকে পর্যালোচনা করেন তাহলে দেখবেন শেখ হাসিনা ঠিক যেরকম চেয়েছিলেন একদম হুবহু সেই কাজগুলোই ধারাবাহিকভাবে করে যাচ্ছে এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কেন আমি বললাম এ কথা? নিঃসন্দেহে এই বিষয়ে এই পুরো প্রতিবেদনে আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন তারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কারণ আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একাধিক ব্যক্তি বলছেন আমাদের ভিডিওর নোটিফিকেশন আসছে না। ফলে যদি আমাদের বিশ্লেষণ ভালো লেগে থাকে ধারাবাহিকভাবে কমেন্ট এবং লাইক দিলে আমাদের এই ভিডিওগুলো পরবর্তী ধাপে আপনারা পেতেই পারেন। এবার বলি ইউনূস সরকার কি করেছে। ইউনূস সরকার এবার বাংলাদেশের কোর্টে সরাসরি আবেদন জানিয়েছে যেন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এই শব্দটা বাদ দেওয়া হয়। এবার এত কিছু বিষয় বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে, হঠাৎ করে ধর্মনিরপেক্ষ এই শব্দটাকে নিয়ে কেন এত চর্চা করলো এবং এই শব্দটাকে এতটা গুরুত্ব সহকারে মোহাম্মদ ইউনূস সরকার গুরুত্ব দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো? কেনই বা বাংলাদেশ সরকার এখন চাইছে এই ধর্মনিরপেক্ষ এই শব্দটাকে বাদ দিলেই বাংলাদেশের আসল সংস্কার তারা করে ফেলতে পারবে, এরকম কেন ভাবছে? সেটাই একটা সবথেকে বড় প্রশ্ন। আজ বাংলাদেশের কোর্টে অ্যাটর্নি জেনারেল কিছু বিস্ফোরক কথাবার্তা বলেন। তিনি বলেন বাংলাদেশের বর্তমানে 90% মানুষ মুসলমান ধর্ম অবলম্বী মানুষ। আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা ছিল, এটি যেভাবে আগে ছিল সেভাবেই চাইছি। দেখুন, আগের কথা বলা হয়েছে, তার মানে প্রথম দিকে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালের পর, সেই 1971 সালে হওয়া মুক্তিযুদ্ধের পর 1972 সালে বঙ্গবন্ধু কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশের যে সরকার আসে তারা কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে সংবিধান থেকে কার্যত তুলে দেন। পরবর্তী ধাপে শেখ হাসিনা বুঝেছিলেন এই ধর্মনিরপেক্ষ শব্দটা শুধুমাত্র ধর্মীয় কারণে সংবিধানে রাখার জন্য নয়, ধর্মনিরপেক্ষ এই শব্দটা সংবিধানে থাকলে একটা দেশের আন্তর্জাতিক মহলে সুখ্যাতি বাড়ে। আর এটাই হলো একজন রাজনীতিবিদের সঙ্গে অরাজনৈতিক ব্যক্তিত্বর পার্থক্য। আপনারা যদি বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ দেখেন তাহলে দেখবেন এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে এমফাসাইজ করে গুরুত্ব সহকারে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ এতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ, ভারত কিংবা আমেরিকার মতো দেশ সম্পর্কে আলাদাভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করে ব্যবসায়ীরা। এর ফলে অনেক বেশি মুক্ত মনা এবং আধুনিক মনস্ক এই দুটো শব্দকে যে বহির্বিশ্ব গুরুত্ব দেয়, সেই বহির্বিশ্ব কিন্তু বাংলাদেশ দ্বারা আকর্ষিত হচ্ছিল। আর এই ধর্মনিরপেক্ষ শব্দটা ভুল করেও আপনারা ভাববেন না শুধুমাত্র ধর্মীয় কারণেই শেখ হাসিনা কিন্তু মসনদে রেখেছিলেন। এটা ঠিক, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ এক বাংলাদেশ তৈরি করতে চাইছিলেন, অর্থাৎ যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষই সুখে শান্তিতে বসবাস করবে। কিছু ক্ষেত্রে তিনি পেরেছিলেন, কিছু ক্ষেত্রে হয়তো পারেনি। কারণ 90% মুসলমান ধর্মাবলম্বী মানুষ সবাই তো খারাপ নয়, কিন্তু কিছু উগ্রপন্থী বা মৌলবাদীরা বারংবার করে সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণ এর আগেও হয়তো করেছে। কিন্তু বর্তমানের সঙ্গে আগের এই সম্পর্ক, আগের যদি আক্রমণের পার্থক্য দেখেন তাহলে দেখবেন আগের সরকার এই পুরো আক্রমণের বিষয়টাকে কিন্তু প্রমোট করেনি। কিন্তু বর্তমানে বাংলাদেশের এই ইউনূস সরকার এই মৌলবাদীর আক্রমণে, সন্ত্রাসবাদী বা এই সনাতনীরা যে পড়ছে এই আক্রমণটাকে কিন্তু ধারাবাহিকভাবে সরকারিভাবে প্রমোট করছে। এবার তারা কি করলেন? তারা হাইকোর্টে আবেদন করে বললেন শেখ হাসিনা সরকার যেভাবে এই সংবিধানের ৫৫ সংশোধনীতে এই ধর্মনিরপেক্ষ শব্দটিকে ঢুকিয়েছিলেন সেই শব্দটিকে আমরা বাতিল করতে চাই। অর্থাৎ এই বাতিলের মাধ্যমে শুধুমাত্র শেখ হাসিনার সরকারের নেওয়া একটা সিদ্ধান্তকে তারা বাতিল করতে চাইছেন না, তারা 1971 সালে নেওয়া বঙ্গবন্ধুর এই যে সিদ্ধান্তে বাংলাদেশকে নতুনভাবে চিনেছিল গোটা বিশ্ব, সেই গোটা বিশ্বের সামনেও কিন্তু বাংলাদেশকে ছোট করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ইউনূস সরকার। এবার আমি আমার বিশ্বমাত্রা ধারাবাহিকভাবে যখন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা বাংলাদেশের একটা অভূতপূর্ব খারাপ লাগা সৃষ্টি করছে মানুষদের, এটা স্বাভাবিক। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিটা আপনাকে ভাবতে হবে। যদি আপনারা ভাবেন তাহলে দেখবেন শেখ হাসিনা ঠিক যেভাবে বিষয়গুলো চেয়েছিলেন একদম সেই ফাঁদে কিন্তু ধারাবাহিকভাবে পা দিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ শেখ হাসিনা নিশ্চিতভাবেই চাইবেন না মোহাম্মদ ইউনূস সরকার একদম সাফল্যের সঙ্গে বাংলাদেশকে পরিচালনা করুক। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকে কিছু করতে হচ্ছে না, যা করার কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা, সমন্বয়করাই দিনের পর দিন করে যাচ্ছেন। উল্টে শেখ হাসিনার হাতে তারা লাগাতার অস্ত্র তুলে দিচ্ছেন।
কিছুদিন আগে সংখ্যালঘুদের যেরকম অত্যাচার বা নিপীড়নের ঘটনা আমরা বিভিন্ন মাধ্যমে দেখলাম, এটা তো শেখ হাসিনা ভারতে বসে করেননি, এটা তো বাংলাদেশের ওই সমন্বয় পল্টু মস্তান বা সেনাবাহিনীর লোকেরা গিয়ে করেছে। কিন্তু এই অস্ত্রটা কাদের হাতে গেল? এই অস্ত্রটা কিন্তু চলে গেল আমেরিকার হাতে। এই অস্ত্রটা কিন্তু ভারতবর্ষ গ্র্যাব করে নিল এবং শেখ হাসিনা সর্বোপরি এই রাজনৈতিক অস্থিরতার জন্য দিনের পর দিন কথা বলার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এতে শেখ হাসিনা সরকারের কিন্তু অন্যতম একটা পজিটিভ একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে। বাংলাদেশ 2 বা স্বাধীনতা সেকেন্ড, এটা কাদের জন্য স্বাধীনতা? এটা হচ্ছে জামাত শিবিরের জন্য স্বাধীনতা, আর কারোর জন্য এটা স্বাধীনতা না। আর এই ধর্মনিরপেক্ষ শব্দটাকে তুলে দেওয়া মানে সরাসরি দিল্লি একটি প্রেস কনফারেন্স করবে, বাংলাদেশ সম্পর্কে বলবে এবং এমনকি প্রভাবশালী দেশ আমেরিকা এবং তার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি স্বয়ং এই হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কথা বলেছেন, তিনি যে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলবেন সেটাই কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। এর পিছনে কোনো অস্বাভাবিক ঘটনা নেই। অর্থাৎ আগামী 7 থেকে 10 দিনে আপনারা ফের একবার ভারতের স্টেটমেন্ট পাবেন। আন্তর্জাতিক মহলে আমেরিকা কিছু না কিছু এই ধর্মনিরপেক্ষ শব্দটা তুলে দেওয়ার জন্য বলবে। সব মিলিয়ে আপনারা যদি ভাবেন, দূরদর্শী ব্যক্তিত্ব হিসাবে শেখ হাসিনা কিন্তু ঠিক এই জিনিসগুলোই চাইছিলেন, যেই সব জিনিসগুলো বাংলাদেশের এই সকল পল্টু মস্তান, উপদেষ্টা বা সমন্বয়করা দিনের পর দিন করে যাচ্ছেন। মানে আপনারা বঙ্গবন্ধু স্মৃতিটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা নিজেও জানেন এই বঙ্গবন্ধু কিন্তু আজ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়, বঙ্গবন্ধু একটা জাতীয় সম্পদ। শুধুমাত্র সেটা নয়, আজকে বাংলাদেশের আন্তর্জাতিক মহলে যত সুখ্যাতি তা কিন্তু কিছুটা বঙ্গবন্ধুর আমল থেকেই তৈরি হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধকে আপনি আন্তর্জাতিক মহল থেকে ডিলিট করতে পারবেন না, কিংবা বাংলাদেশের যে এত বছরের একটা ইতিহাস, সেই ইতিহাসকে একটা বোতাম টিপে আপনি রিসেট করতে পারবেন না। আন্তর্জাতিক স্তর থেকে বাংলাদেশের যে মান সম্মান, যে ক্রমবর্ধমান জিডিপি, আন্তর্জাতিক মানের পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে একাধিক প্রজেক্ট নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন মিডিয়ায় লেখা হয়েছে, সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। কিন্তু আপনারা সেগুলো ডিলিট করার চেষ্টা করে যাচ্ছেন, যার ব্যাকফায়ার কিন্তু আপনার সরকার এবং আপনাদের যে সম্মান, সেই সম্মানের উপর এসে পড়ছে। 7 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রেজওয়ানা শেষ করে দিয়েছেন। তো নৌমহারানা বাংলাদেশে চলবে না কোন দেশে চলবে? মিয়ানমারে চলবে? আমাদের ভূখণ্ডের মধ্যে বঙ্গোপসাগরের আমাদের যে এরিয়া আছে, এখানে কি মিয়ানমার নৌবাহিনী চলবে নাকি ভারতের চলবে নাকি আমেরিকার চলবে? কোনটা? বাংলাদেশের চলবে না কেন? সরকারের কথার মধ্যে নানান রকম মানে ছল চাতুরি আমরা দেখতে পাই। যেমন সরকার বলেছিল নভেম্বরে যেতে পারবে, দিনে রাতে থাকতে পারবে না। এখন কিন্তু আপনি খবর নিয়ে দেখেন দিনের বেলাও কেউ যেতে। আর আন্তর্জাতিক মহলে বাংলাদেশ যেভাবে ক্রমশ দুর্বল হচ্ছে, তাতে কিন্তু আমার মনেই হচ্ছে শেখ হাসিনা হয়তো ভারতে বসে এগুলো দেখে হাসছেন এবং কার্যত শেখ হাসিনার তৈরি করা ফাঁদেই কিন্তু পা দিয়ে যাচ্ছেন এই বাংলাদেশের বর্তমান সরকার। পাশাপাশি ভারতবর্ষ, আমেরিকা এবং বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ বাংলাদেশে যে মৌলবাদ চলছে, বাংলাদেশের যেরকম সনাতনী নিধন একটা কর্মযজ্ঞ নেওয়া হয়েছে এবং সরকার যেভাবে এটাকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার চেষ্টা করছে, তার ফলে কিন্তু মানে বহির্বিশ্ব বাংলাদেশ থেকে দূরে যেতে শুরু করবে। ফলে এতে কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক সুনাম সমস্ত জায়গায় কিন্তু ধাক্কা লাগতে পারে। শেখ হাসিনা ভালোই জানেন এই বিষয়গুলো, কিন্তু মোহাম্মদ ইউনূস কিন্তু একের পর এক ভুল স্টেপ নিয়ে নিজেদেরকে বা নিজের পতনটাকে আরও বেশি সুনিশ্চিত করছে বলেই আমার মনে হয়। কারণ এরপরে যদি আমেরিকা এবং ভারত কড়া কোনো সিদ্ধান্ত নেয়, কড়া কোনো শব্দ চয়ন ব্যবহার করে, ফের একবার আন্তর্জাতিক মহলে কিন্তু বাংলাদেশের অবস্থা চূড়ান্ত একটা খারাপ জায়গায় যেতে পারে বলে আমার নিজের বিশ্বাস। পাশাপাশি কি জানেন, বাংলাদেশের এক মানে সমন্বয়ক বলছিলেন আমেরিকার পররাষ্ট্রনীতি নাকি কোনো দেশের উপর ডিপেন্ড করে না। আমি এ বিষয়ে একাধিক সময় একটা ভিডিওতে বলেছি, দেখুন আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশের পররাষ্ট্রনীতির থেকে আকাশ পাতাল পার্থক্য। কিছুটা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং ক্লাস 11-এর ফিজিক্সের মধ্যে যতটা পার্থক্য, ঠিক ততটাই। প্রথম বিশ্বের দেশ এবং অন্যতম একটি পরাশক্তি আমেরিকার মতো একটি দেশ কখনো তাদের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বের বা বাংলাদেশের মতো একটি দেশের কোন একটি দলের উপরে নির্ধারণ করে না। তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের দেশের স্বার্থকে সামনে রেখে। পররাষ্ট্রনীতি ডিপেন্ড করে ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপর। আর এই মুহূর্তে বাংলাদেশ আমেরিকার থেকে যত পরিমাণ ঋণ নিয়ে বসে আছে, সেই ঋণ তারা কি শোধ করার জায়গায় পৌঁছেছে? অর্থাৎ পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ না চাইলেও বাংলাদেশের পরিকল্পনা, বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আমেরিকায় আলোচনা হবেই। কারণ মানে চীন এবং আমেরিকা
সব থেকে বেশি লোন এই মুহূর্তে বাংলাদেশে দিয়েছে এবং বাংলাদেশের একাধিক প্রজেক্টে আমেরিকা সরাসরি ইনভলভ করেছে। জো বাইডেন সরকারে থাকুক আর না থাকুক, আমেরিকা সরকারের একাধিক সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ সরকারের জন্য কার্যকরী হয়েছে বর্তমান অর্থবর্ষে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সেই পুরো বিষয়গুলো যে রিভিউ হবে সেটাই তো স্বাভাবিক। ফলে নতুন সরকার মানে ক্ষমতায় এসে নতুনভাবে পররাষ্ট্র নীতি ঠিক করবেন পরবর্তী 4 বছরের জন্য, এবং এটাই একটা বিদেশের বা প্রভাবশালী দেশের একটা আইন। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই সকল উপদেষ্টারা যে বলছে আমেরিকার পালাবদল বাংলাদেশের কাছে কোনো যায় আসে না, বা বাংলাদেশের মানে পুরো বিষয়টাই তারাই যে নিজেরাই বুঝতে পারেনি, আমি কিন্তু বুঝতে পারছি। আপনারা জানেন ভারত কিছু বছর আগে একটি পলিসি নিয়েছিল, সেই পলিসিটা হলো নেইবার ফার্স্ট পলিসি। অর্থাৎ ভারতবর্ষ চেয়েছিল ভারতের প্রতিবেশী সমস্ত রাজ্যকে অর্থনৈতিকভাবে, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। তার জন্য তারা প্রায় $700 মিলিয়ন কিন্তু বাজেটে রেখেছিল। যদিও পরবর্তীকালে সে বাজেট নিয়ে তারা কাটছাট করে, তারা ঠিক করে প্রতিবেশীদের সাহায্য কতটা করা উচিত, এই বিষয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই আমেরিকার বাজেটও যখন তৈরি হবে তারা ভাববে যে কোন কোন ক্ষেত্রে সরকার সব থেকে বেশি বিনিয়োগ করে, আর এটার মানে হলো পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি। এই বিদেশ নীতিতে বাংলাদেশ তো অটোমেটিকলি ঢুকে আছে। ফলে বাংলাদেশ অটোমেটিকলি এজন্যই ঢুকে আছে কারণ বাংলাদেশ সরকার আমেরিকার উপর এমন কিছু জায়গায় ফেসে আছে অর্থনৈতিকভাবে যা তারা শোধ করতে বদ্ধপরিকর। পাশাপাশি কিছুদিন আগে IMF সরাসরি একটি প্রতিবেদন পেশ করে বলেছে বাংলাদেশের যে অর্থনৈতিক মন্দা, সেই মন্দা কাটাতে একাধিক পরিকল্পনা করা উচিত মোহাম্মদ ইউনূস সরকারের, না হলে বাংলাদেশ কিন্তু কার্যত দেউলিয়া হয়ে যাবে। অর্থাৎ IMF আমেরিকা একই সুরে কথা বলতে শুরু করে দিয়েছে। আর ঠিক সেখানে আমেরিকার পররাষ্ট্রনীতি বাংলাদেশের উপর ডিপেন্ড করে না। এ ধরনের হাস্যকর কথাবার্তা বলা মানে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে ক্রমশ পিছিয়ে যাওয়া। বিশ্বাস করুন শেখ হাসিনা ঠিক এগুলোই চায়। শেখ হাসিনা এইগুলোই চাইবে রাজনৈতিক কারণে, কারণ তারা বুঝতে পেরেছেন, মানে শেখ হাসিনাও বুঝতে পেরেছেন যারা বাংলাদেশকে কার্যত চালাচ্ছে তারা অত্যন্ত অযোগ্য এবং ইতিহাসের অন্যতম ব্যর্থ শাসক। পাশাপাশি একাধিক ইন্টেলিজেন্স সংস্থা একটি জরিপ করেছে, অর্থাৎ বিভিন্ন ওপিনিয়ন পোলের ক্রিয়েট করেছে। সেখানে দেখা যাচ্ছে যদি আজকেই ভোট হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকারই আবার ক্ষমতায় আসবে, যা নিঃসন্দেহে ইউনূস সরকারের ঘুম উঠতে বাধ্য। ভারতের একাধিক মিডিয়া এই খবর প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে একটি সংস্থা নয়, বিশ্বের অন্যতম 3টে ইন্টেলিজেন্স সংস্থা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন মানুষের ওপিনিয়ন পোল নিয়েছে, যেখানে বাংলাদেশের মানুষ কিন্তু ফের একবার আওয়ামী লীগকেই ফেরত চাইছেন। কিন্তু এই সকল আহাম্মক, এই সকল বোকা এবং আন্তর্জাতিক জ্ঞান শূন্য এই সকল উপদেষ্টারা বাংলাদেশে ঠিক যেখানে নিয়ে পৌঁছাচ্ছেন সেখান থেকে আওয়ামী লীগ এসেও বাংলাদেশকে কীভাবে রিফর্ম করবে সেই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। আর এই ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়া মানে বাংলাদেশের সনাতনী বা সংখ্যালঘুর উপর যে মানসিকভাবে নির্যাতন বাড়বে সেটা নয়, আন্তর্জাতিক স্তরেও কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি ভীষণ মাত্রায় ক্ষুণ্ণ হবে। এবার সরকার যদি বলে আমরা চাই এটাই সংস্কার, সরকার যদি বলে এই ধর্মনিরপেক্ষ শব্দটা সরানো মানেই আমাদের কাছে সংস্কার, সরকার যদি বলে বাংলাদেশের এই আইনি অস্থিরতা, প্রশাসনিক যে ব্যর্থতা এটা মানেই সংস্কার, তাহলে আলাদা কথা। কিন্তু সরকার যদি ব্যবসা বাণিজ্য প্রগতির কথা ভাবতো, উন্নত ভবিষ্যতের কথা ভাবতো, চাকরির কথা ভাবতো, জব ক্রিয়েশনের কথা ভাবতো, আন্তর্জাতিক দেশগুলোকে বাংলাদেশে ইনভাইট করে বাংলাদেশের পরিবেশকে বদলে দেওয়ার কথা ভাবতো, তাহলে হয়তো এত বড় পদক্ষেপ নিত না। আমি আবার বলছি, এই ধর্মনিরপেক্ষ শব্দ সরানো ইউনূস সরকারের কিন্তু ঐতিহাসিক ভুল। আপনারা ধরেই নিন সরকার পতন কিন্তু হতে চলেছে, এবং যদি এই সরকার পতন হয় তাহলে ধর্মনিরপেক্ষ শব্দটা যে সরকারই আসুক তারা কিন্তু ফিরিয়ে নেওয়ার জন্য উদ্যোগী হবে। কারণ রাজনীতিটা ইউনূসের কার্য দ্বারা সম্ভব নয়। এটা রাজনৈতিক দল যদি এই দায়িত্ব নিত তাহলে কোনোভাবেই তারা এইরকম হিস্টোরিক্যাল ব্লান্ডার কিছুতেই করতো না। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, আপনাদের মতবাদ আমি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি। তবে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।